এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মাই ফাকিং হোয়াইট রোজ, আমি এখন বাইরে যাব কাজে, নয়তো তুমি কখনোই আমার হাত থেকে বাঁচতে পারতে না। তোমাকে দেখলেই কন্ট্রোললেস হয়ে যায়, আমার শরীরের লোমসহ আরও অনেক জিনিস দাঁড়িয়ে যায়, যা কন্ট্রোল করা মুশকিল। কোহলি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কখনোই আমার মন পাবেন না, সব সময় শুধু আমার দেহ ভোগ করতে পারবেন। ভালোবাসা বা মন কখনোই কোনোটাই পাবেন না মিস্টার মাফিয়া কিং। আবরার বেশ অবাক হলো কোহলিকে এভাবে কথা বলতে দেখে। পরক্ষণে আবারও মজাও পেল মেয়েটার বোকা বোকা কথা শুনে। ও কখন ভালোবাসা বা মন চাইছে, ওর তো দেখা হলেই যথেষ্ট। কথাখানা ভেবে বাঁকা হাসলো আবরার। তারপর কোহলির কানের কাছে ওর মুখখানা নিয়ে হাসকি কণ্ঠে ফিসফিস করে বলল, বিশ্বাস করো, আমার ছোট্ট পাখি, তোমার শরীর হলে আমার আর কিছু চাই না, এটাই অনেক। বিশেষ করে তোমার ঠোঁট দুটো পুরোই চকলেটের মতো মিষ্টি। উপস, সরি, মধুর মতো মিষ্টি, সারাদিন চুষতে মন চায়। আবরারের এরকম কথায় কোহলির গা ঘিন ঘিন করে উঠল। কাপা কণ্ঠে বলল, আই হেট ইউ মিস্টার মাফিয়া কিং। আবরার ম্লান হেসে বলল, আই হ্যাড ইউ টু মাই ফাকিং হোয়াইট রোজ। তারপর কোহলির ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ওকে ছেড়ে দিয়ে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। আর কোহলি আবরারের যাওয়ার পানে তাকে ফুঁপিয়ে কেঁদে উঠল। কিভাবে বের হবে এই নরক থেকে, কিভাবে কি করবে, ওর মাথায় কিচ্ছু আসছে না। নিচে আসতেই গাড়ির দরজা খুলে দিল একজন বডিগার্ড। আবরার ঢুকে পড়লো গাড়ির ভেতরে। ফেটিক্স সামনের সিটে ধীর গতিতে বসলো, কিন্তু তার চোখ বারবার আবরারের দিকেই ফিরছে, যেন কোনো অদৃশ্য বিপদ ঘটছে। গাড়ির ইঞ্জিনের আওয়াজ দিয়ে গাড়ি চলতে শুরু করলো। রাস্তায় অন্ধকার এবং জঙ্গলের ছায়া মিশে গেছে, কিন্তু গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা। কেউ কিছু বলছে না, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর দম বন্ধ করা চুপচাপ। ফেটিক্স বারবার আবরারের দিকে তাকাচ্ছে, চোখে মিশ্রিত অস্বস্তি, ভয় আর অব্যক্ত কৌতূহল। আবরারের মুখে কোনো ভাব নেই, শুধু তার চোখের লালচে আগুন, যা মুহূর্তেই ফেটিক্সের ভেতরে শূন্যতা বাড়িয়ে দিচ্ছে। ফেটিক্স মনে মনে ভাবছে, না জানি কি করে বসে স্যার আজকে পতিতালয়ে যেয়ে। কিছু বলার সাহস পায় না ফেটিক্স। যদি আবরার রেগে যেয়ে কোরাল দিয়ে ওকে 2 টুকরা করে ফেলে, তখন জীবন উপভোগ করার আগেই ওকে উপরে পাঠিয়ে দিবে। তার থেকে ভালো আবরার যা করছে তা করুক, ও দেখেও না দেখার ভান করবে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে বসে রইল ফেটিক্স। প্রায় 50 মিনিটের নীরব পথ চলা শেষে গাড়িটি ঢুকে পড়ল হীরা মান্ডির ভেতরে, আবরারের নিজের তৈরি শহরে। এই শহরটা কোনো সাধারণ শহর নয়। এখানে আবরারের নিয়মই শাসন, আর আবরারের কথার বাইরে কেউ কোনো কাজ করার সাহস পায় না। রাস্তার দুপাশে থাকা ভবনগুলোর ছায়ার মতো নিস্তব্ধ। একটুখানি শব্দ, একটুখানি অঙ্গভঙ্গি, সব কিছুতেই মুহূর্তের মধ্যে আবরারের নজর এড়িয়ে যেতে পারে না। আবরার শহর তৈরি করেছে এক নিয়মিত পতিতালয় হিসেবে। এখানে যারা আসে তাদের জন্য যা ঠিক করবে আবরার, তাদেরকে তাই মেনে চলতে হবে। আবরারের গাড়ি দেখা মাত্রই রাস্তার মানুষগুলো ঝাঁপ দিয়ে সরে গেল। কেউ দৃষ্টি খোঁজার সাহস পেল না। নিঃশব্দে একে একে 10টি গাড়ি শহরের ভেতরে ঢুকে পড়ল। প্রতিটি গাড়ি যেন আবরারের অদৃশ্য শক্তির সম্মান দেখাচ্ছিল। শেষে আবরারের গাড়ি পতিতালয়ের সামনে থামলো। গাড়ি থামতে মুহূর্তের মধ্যে একজন বডিগার্ড এগিয়ে সে দরজাটা খুলে দিল। আবরার ধীরে গাড়ি থেকে নেমে এলো। তার পা মাটিতে পড়তেই মনে হলো শহরটা যেন তার পদক্ষেপের সঙ্গে সঙ্গী হতে চাচ্ছে। রাস্তার নিঃশব্দতা, হীরামান্ডির ভীতিকর পরিবেশ আর আবরারের উপস্থিতি সব মিলিয়ে এমন এক দৃশ্য সৃষ্টি করলো যা সহজে কোনো চোখ অমোঘভাবে উপেক্ষা করতে পারবে না। এখানে আবরারের আধিপত্যই চূড়ান্ত, আর সে জানে এই মুহূর্তে তার পা যেখানে যাবে তাকে সবাই মনে রাখবে। আবরার পতিতালয়ের ভেতরে ঢুকতেই সবকিছু স্তব্ধ হয়ে গেল। সঙ্গীতের শব্দ নেই, হাসি কান্নার কোনো আওয়াজ নেই, যেন মুহূর্তের মধ্যে পুরো জায়গাটায় নিঃশব্দে স্থির হয়ে গেছে। হঠাৎ এক মেয়ে দৌড়ে এলো, তার শরীর ঘিরে টি শার্ট আর প্যান্ট, চুলগুলো কাঁধ স্পর্শ করছে ছোট ছোট লুকানো কার্ল চুলের ছায়ায় রঙের খেলা।
কালার করা কোনো জায়গা চোখে পড়ে। মেয়েটি আবরারের দিকে তাকিয়ে বলল, তুমি এসেছো, দেখো ওই মহিলা কি চিৎকার করছে। তাই আমি ওকে উপরের রুমে নিয়ে আটকে রেখেছি, যাতে চিৎকার করলেও কেউ শুনতে না পায়। আবরারের কণ্ঠ তখনও গম্ভীর কণ্ঠে বলল, সীসা, তোমরা এতগুলো মানুষ, তবু ওই মহিলাকে কন্ট্রোল করতে পারো না? তার চোখে রাগ যা নিয়ন্ত্রণহীনতা এক অদ্ভুত উত্তেজনা তৈরি করলো। সীসা ধীরে ধীরে নিচু কণ্ঠে বলল, আমরা সবাই যথেষ্ট চেষ্টা করেছি আবরার, কিন্তু উনি শুধু তোমার কথাই বলছে। তোমার সাথে কথা বলবে, তোমার সাথে দেখা করবে, এসব বলছে আর চিৎকার করছে। আবরার কোনো শব্দ না করে সোজা দাঁড়িয়ে রইল। তারপর এক মুহূর্তে নিস্তব্ধতার পর আবরার গটগট করে সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠে যেতে লাগলো। পেছনে সীসা যেতে চাইলো, কিন্তু ফেটিক্স থামিয়ে বলল, তুমি জানো তো স্যার ওনার সঙ্গে একা কথা বলতে পছন্দ করে, তবু কেন পেছনে যাচ্ছ? সীসা হঠাৎ থেমে গেল। তার মনে এক অদ্ভুত ভীতি এবং সম্মান মিশ্রিত অনুভূতি ঘিরে ধরল। সাধারণত আবরার সীসার সঙ্গে সবসময় কঠোর আর খারাপ ব্যবহার করে থাকে, ইভেন সবার সঙ্গে। কিন্তু আজ কেবল তার গম্ভীর কণ্ঠ এবং দৃঢ় উপস্থিতি সীসার মনে এক অদ্ভুত প্রভাব ফেলেছে। সীসা ফেটিক্সের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুলে গেছিলাম আবরার আজকে ভালো ব্যবহার করেছে, তাই। তার কণ্ঠে অদ্ভুত এক প্রশান্তি, কিন্তু চোখে এখনো একটা অনিশ্চিত আশঙ্কা। ফেডিক্স শুধু চুপচাপ তাকিয়ে রইল। উপরের তলার দিকে গটগট আওয়াজ আর আবরারের স্থির ধাপের সঙ্গে মিলিয়ে সীসার মন যেন ধীরে ধীরে উত্তেজনা এবং অনুশোচনায় ভরে উঠল। আবরার ধীর পায়ে করিডর পেরিয়ে এগোতে লাগলো। করিডর জুড়ে নরম আলো, কিন্তু তাতে অদ্ভুত এক ঠান্ডা ছায়া লেগে আছে। দেয়ালের পাশে মেয়েরা চুপচাপ তাকিয়ে আছে, কেউ ভয় নিয়ে, কেউ বা একরকম কৌতূহলে। তাদের দৃষ্টি যেন আবরারের প্রতিটি পদক্ষেপ গুনে রাখছে। করিডোরের শেষে একটা দরজা, দরজার ওপাশ থেকেই ভেসে আসছে এক নারী কণ্ঠ, কখনো অনুনয়, কখনো চিৎকার, কখনো শুধুই কান্না। আবরার দরজার সামনে এসে থামলো। এক মুহূর্তের জন্য গভীর দীর্ঘশ্বাস ফেললো। তারপর দরজাটা ঠেলে খুলে ভেতরে ঢুকে গেল। রুমের ভেতরের বাতাস ভারী, জানালার পর্দা আধখোলা, আলো পড়ে আছে এক নারীর মুখে। বয়স 40-এর কোঠায়, চোখে লালচে ক্লান্তি, কিন্তু তবু মুখে তীব্র এক প্রতিবাদের ছাপ। সে বারবার একই কথা বলছে, আমি আবরারের সঙ্গে কথা বলবো, আমাকে যেতে দাও, আমি ওর সাথেই কথা বলবো। আবরার দরজার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ঠান্ডা গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? এভাবে চিৎকার করে পতিতালয় মাথায় তুলছেন কেন? এখনো কি ছেলেদের দরকার? কথাখানা বলে আবরারের ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। একটা এমন হাসি যা মানুষের গা শিউটে দেয়। রুমের ভেতরের বাতাস যেন জমে আছে, জানালার পাশের পর্দা অল্প নড়ছে, কিন্তু সেই নড়াচড়া যেন মৃত্যুর আগের শেষ নিঃশ্বাস। মেঝেতে বসে আছে এক মহিলা, চুল এলোমেলো, চোখ লাল হয়ে ফুলে গেছে, গায়ে পুরনো শাড়ি, হাত পা শিকলে বাঁধা। শিকলের শব্দটাও যেন এই নীরব রুমে ছুরির মতো কানে বিচ্ছে। মহিলা আবরারের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, আবরার বাবা, আমাকে ছেড়ে দে, আমি তো আমার শাস্তি পেয়ে গেছি, আর কত শাস্তি দিবি আমাকে? দয়া করে ছেড়ে দে না বাবা। আবরার কিছুক্ষণ নীরব রইল। তার চোখে কোনো মায়া নেই, শুধু ঠান্ডা ক্রোধের দীপ্তি। তারপর হঠাৎ সে হেসে উঠল, একটা ভয়ঙ্কর ঘর কাঁপানো হাসি। মহিলার শরীরটা থরথর করে কেঁপে উঠল, যেন সেই হাসির ভেতর লুকিয়ে আছে আগুন আর প্রতিশোধের সব ছায়া। আবরার ধীরে ধীরে এগিয়ে গেল, তার ভারী বুটের শব্দ ঘরে প্রতিধ্বনিত করল, ঠক ঠক। সে এসে মহিলার একদম সামনে থামলো, তারপর হাঁটু কেটে বসে পড়ল তার চোখের সমান উচ্চতায়। আবরার এবার আগের চেয়ে আরও ঠান্ডা, আরও বিষাক্ত কণ্ঠে বলল, আপনাকে সারা জীবন আমি শাস্তি দিলেও আমার মনের জ্বালা মিটবে না, মিস আজমেরি দেওয়ানা। আজমের দেওয়ানা নামটা উচ্চারণের সাথে সাথে বাতাস যেন থেমে গেল। মহিলার মুখের রং উধাও, চোখের মনি বরফ হয়ে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু ঠোঁট কাপের শব্দ বেরোয় না। আবরার এবার ঠান্ডা কণ্ঠে বলল, আর একবার যদি শুনি আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করে মানুষের শান্তি বিঘ্ন করেছেন, তাহলে ভালো হবে না।
মনে থাকে যেন আমার আমার কথা কখনোই নড়চড় হয় না, আর এবার হবে না। তাই মাই ইট মিসেস আজমেরি দেওয়ানা। আজমেরি দেওয়ানা আবরারের দিকে তীক্ষ্ণভাবে তাকে বিদ্রোহ আর ক্লান্তির এক ভাঙ্গা মিশ্রণ কণ্ঠে বলল, কি করবে তুমি আমাকে? আর কি করতে চাও? গত 25 বছর ধরে তো আটকিয়ে রাখছো, আর কি করতে চাও? তার চোখে লুকানো প্রশ্নটা ছিল এক ধরনের অনুতাপ। ও যেন জীবনের অর্ধেকটা স্মৃতিমধ্য হারিয়ে ফেলেছে। আবরার একটু এগিয়ে বসলো, চোখে অচেনা এক স্থিরতা। রুমের হালকা বাতাসে তার শ্বাস অল্প করেই চলছিল, কিন্তু কথা বের হলো জমে থাকা আগুনের মতো। আপনি ধারণাও করতে পারবেন না আমি কি করতে পারি আপনার সাথে। আপনাকে এমন এক জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো কখনোই আপনার চোখে দেখবেন না, আর না খাবার পাবেন। এখন আপনি 3 বেলা পাচ্ছেন, কিন্তু তখন 3 দিন পর পর 1 বেলা পাবেন কিনা তাও সন্দেহ। আজমেরি দেওয়ানা এবার চিৎকার করে বলল, তুই এভাবে আমাকে আটকে রাখতে পারিস না। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে, নয়তো আমি এমন কিছু করব যা তোর ধারণার বাইরে। আবরার এবার বাঁকা হেসে বলল, এই তো কাল নাগিনীর আসল রূপ ফিরে এসেছে। আজমেরি দেওয়ানা নিজেকে সংযত করে নিজের রাগকে দমিয়ে আবেগী কণ্ঠে বলল, আবরার বাবা, আমি তো তোমার খালামণি, তাই না? তোমার মায়ের পরেই আমার স্থান। তাহলে আমাকে এভাবে কেন বেঁধে রেখেছো? ছেড়ে দাও বাবা। আবরারের রাগ হলেও হঠাৎ সেই চিরচেনা ভয়ঙ্কর ম্লান হাসলো, তারপর বলল, একটা কথা সত্যি, নারী অভিনয়ের জন্য সেরা। আর যদি হয় আপনার মতো এরকম গিরগিটি, তাহলে তো কথাই নেই মিসেস কালনাগিনী। আর আপনার এসব আবেগের উপরে আমি পটি করে দিব শয়তান মহিলা। আপনি করছি দেখে কি আজকে ভাবছিস আমি ভালো হয়ে গেছি? না, আমি চাইলে আজও তোকে পটির ট্যাঙ্কিতে ডুবিয়ে রাখতে পারি। কি ডুবাবো? পুটির ট্যাঙ্কে কথা শুনে আজমেরির মুখের রং বদলে গেল। মনে পড়ে গেল 2 সপ্তাহ আগের কথা। আবরারের সাথে অতিরিক্ত তর্ক করেছিল বলে তার শাস্তিস্বরূপ ওকে গলা অবধি পুটির ট্যাঙ্কিতে ডুবিয়ে রেখেছিল প্রায় 50 মিনিট। কি বিশ্রী গন্ধ তা মনে হতেই ওনার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আজমেরির নাক মুখ ছিটকে বলল, তোর সাথে আমি আর কথা বলতে চাই না আবরার। তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। আবরার বলল, আর একবার যদি শুনি এরকম চেঁচামেচি করেছিস, তাহলে তোকে নর্দমার পাশে ফেলে আসবো, তাও হাত পা কেটে। কাল নাগিনী আর তোর খাওয়া দাওয়া আজকে থেকে বন্ধ, তাই এরকম চিৎকার করতে পারবি না। বলেই আবরার উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবরার বেরিয়ে যেতেই আজমেরি দেওয়ানা গর্জে উঠে বলল, তোকে আমি ছাড়বো না আবরার। তোকে শেষ করে তবেই আমি মরবো। আবরার নিচে নেমে আসতে সীসা দৌড়ে আসে ওর কাছে, তারপর বলে, আবরার, তুমি আজকে থেকে যাও এখানে? আবরার সীসার দিকে ভ্রু কুঁচকে বলে, থেকে যাব মানে? সীসা মুচকি হেসে বলে, আমার সাথে থাকবে। বিশ্বাস করো, আমি তোমাকে সুখের রাজত্ব থেকে ঘুরিয়ে আনবো, যেখানে তুমি কখনোই যাওনি। সাথে সাথে সীসার গালে শক্তপোক্ত একটা থাপ্পড় পড়ে। সীসা তার টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, তারপর গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে আবরারের দিকে তাকায়। আবরার গর্জে উঠে বলে, শালি বাইন ফাক, আমার সাথে এরকম করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? আবরারের গর্জনে আশেপাশের সব মেয়ে কেঁপে ওঠে। আবরার দাঁতে দাঁত চেপে বলে, আর একবার এরকমভাবে কথা বললে যে রাস্তায় থেকে তোকে তুলে এনেছি সেই রাস্তায় তোকে ফেলে আসবো, বাস্টার্ড কোথাকার। বলে আবরার একবার সব মেয়ের দিকে তাকিয়ে গট গট করে বেরিয়ে যায়। আর পেছনে পেছনে ফেটিক্সও যায়। এতক্ষণ কি হলো তা ওর মাথার উপর দিয়ে গেল। সন্ধ্যার আলো ধীরে ধীরে জঙ্গলের গা ঘেঁষা কক্ষের ভেতরে ঢুকতে লাগলো। বাহিরে অন্ধকার ঘন হয়ে এসেছে। বাতাসে ঠান্ডা এবং ভয়ের এক অদ্ভুত ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। কোহলি চুপচাপ দাঁড়িয়ে আছে রুমের একপাশে, বড় কাছের জানালার সামনে। বাইরে দেখা যাচ্ছে গাছে ঘেরা পথ আর ছায়া, এবং গাঢ় অন্ধকার ঝাপসা হয়ে যাওয়া সবকিছু। যেন এই জঙ্গলের প্রতিটি কোণ আবরারের শক্তি অনুভব করছে।
দুইজন মেয়ে চুপচাপ এসে কোহলির সামনে খাবারের প্লেট রেখে গেছিল। দুপুরে কোহলির চোখে খুব একটা আগ্রহ নেই, কিন্তু খিদে আর সহ্য করা যায় না, তাই বাধ্য হয়ে জানালার পাশ থেকে এসে সোফায় বসে চুপচাপ খাবার খেতে শুরু করলো। প্রতিটি কামড় যেন মনক্ষুণ্ণতার সঙ্গে মিলেমিশে গেছে। কোহলি চুপচাপ খাচ্ছে, কিন্তু মনটা তার অন্যত্র ভেসে যাচ্ছে। ভেতরের এক অদৃশ্য দ্বন্দ্ব ও নিজের জীবনের অব্যবস্থাপনা আর উপরওয়ালার প্রতি এক গভীর অভিমান, সব মিলেমিশে তার মনে চাপ তৈরি করছে। কেন এমন হলো আমার সঙ্গে? ভেতরের এক অশব্দ গর্জন, কেন আমার জীবন এত সুন্দর হলো না? মনের ভেতরে এক অদ্ভুত আক্রোশ, যা কেউ শুনতে পারছে না। কোহলি জানে আবারও সে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, কিন্তু দুঃখ, অসহায়ত্ব, খুব সবই চোখে ম্লান নীরবতার আকার ধারণ করছে। খাবার শেষ করে আবারও রুমের কোণে কাঁচের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। ও মনে মনে ভাবতে লাগলো, প্রকৃতির নিঃশব্দতা, জঙ্গলের ভয় এবং নিজের একাকিত্ব সব মিলেমিশে যেন তাকে আরও ছোট করে দিয়েছে। খাবার শেষ করে তার মনটা পূর্ণ হয়নি, শুধুই এক বিরক্তি আর হতাশার ভার। আরও গভীরে ভিতরে সে শুধু চায় এক মুহূর্তের সুস্থি, এক মুহূর্তের স্বাধীনতা। কিন্তু আবরারের এই নিঃশব্দ শাসন এবং এই জঙ্গলের অন্ধকার সবই তাকে তার সীমার মধ্যে আবদ্ধ করে রেখেছে। হঠাৎ দরজা খোলার শব্দে কোহলির ধ্যান ভাঙে। পেছনে তাকিয়ে সাথে সাথে চোখে ভয়ের ছাপ, হৃদয় দ্রুত ধকধক করতে থাকে, কারণ আবরার এসেছে। কোহলিকে এভাবে ভয় পেতে দেখে আবরার হালকা স্নিগ্ধ হাসলো, একটা রহস্যময় ঘনিষ্ঠ হাসি। দরজাটা হঠাৎ ঠক করে বন্ধ হয়ে গেল। এবার আবরার ধীরে ধীরে এগিয়ে এসে কোহলির পেছনে দাঁড়ালো। ফলস্বরূপ কোহলি অনিচ্ছায় আবরারের প্রশস্ত শক্ত বুকে ঠেকে গেল। কোহলি সরে যেতে চাইল, কিন্তু আবরার তার আগেই এক হাত দিয়ে ওর পেটে ধরে ধীরে ধীরে চেপে ধরল। সাথে সাথে কোহলির ছোট্ট দেহখানা কেঁপে উঠল। আবরার বলল, এইভাবে কেঁপো না ছোট্ট পাখি, তাহলে তাড়াতাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলবো। আবরারের কথা শুনে কোহলির শরীর ঘৃণা লজ্জায় রিরি করে উঠল। সাহস নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি লজ্জার শরীর নেই? সব সময় এরকম আজে বাজে কথা বলেন। আপনি একটা খারাপ লোক, যার মুখে ভালো কথা নেই। আবরার ঠোঁটিলি হেসে কোহলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইয়েস, আই অ্যাম এ ব্যাড ম্যান। হোয়েন ডিড আই এভার ক্লেম টু বি গুড? কোহলি নিজের সর্বশক্তি দিয়ে আবরারের থেকে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু আবরার ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরল। ছেড়ে দেন আমাকে, অসভ্য লোক। এভাবে একটা মেয়েকে আটকে রাখতে লজ্জা করে না আপনার? আবরার বলল, মেয়ে কোথায়? তুমি তো বিশেষ এরিক আবরার খান ভুলে গেছো নাকি? আর ভুলে গেলেও প্রবলেম নেই, আমার মনে থাকলেই হলো। তোমার মনে রাখার দরকার নেই। আর লজ্জা, ওইটা এরিক আবরারের ডিকশনারিতে নেই। কোহলি শীতল কণ্ঠে বলল, আমি মানি না আপনার এসব বিয়ে টিয়ে। আমি আপনাকে কখনোই মানব না। আবরার কোহলিকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে ওর দুই বাহু ধরে বলল, তোমাকে মানতে হবে না মাই ফাকিং হোয়াইট রোজ, শুধু তোমার দেহখানা পেলেই চলবে। কোহলির চোখ ছলছল করে উঠল অশ্রুতে। এরকম জীবন চায়নি। আবরার ম্লান হেসে হাসকি কণ্ঠে বলল, তোমাকে কান্না করলে ভীষণ হট আর সেক্সি লাগে মাই ফাকিং স্কুয়াভ। বলে আবরার কোহলির অধরখানা নিজের আয়ত্তে নিয়ে নেয়। কোহলি ছটফট করতে থাকে। হাতে আবরার বিরক্ত হয়ে ওর দুই হাত নিজের এক হাতে বন্দি করে আর এক অপর হাতে কোহলির শরীরে জোরে চলতে থাকে। একে বেঁকে কোহলি আবরারের এরকম স্পর্শ নিতে না পেরে কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়ে আবরারের প্রশস্ত বুকে। আবরারের রাতে ভীষণ রাগ হয়। এখানে সেন্সলেস হওয়ার মতো কি করলো? রাগে আর কোহলিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় না, বরং ওখানেই ফ্লোরে ফেলে রেখে রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আর কোহলির ছোট্ট দেহখানা পড়ে থাকে ঠান্ডা ফ্লোরের উপরে। রাত ঘনিয়ে এসেছে। বাড়িটার চারপাশে জঙ্গল এখন অচেনা অন্ধকারে ডুবে আছে। কোথাও হালকা কুয়াশা, কোথাও মাটির সাথে সাথে গন্ধে বাতাস ভারী। আবরার ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠোঁটের কোণে কঠিন এক স্থিরতা। নিচে নেমে আসতেই ফ্যাটিক্স তড়িঘড়ি করে এগিয়ে এসে বলল, স্যার, আজকে কি মন্ত্রী আর তার সাথে চেলাফেলাতে শেষ করে ফেলবেন? আবরার এক মুহূর্ত থামলো। চোখের কোণে ঝলসে উঠল লালচে রক্তিম আলো।
একটি ছোট্ট তীক্ষ্ণ উত্তর। হুম। তারপর আর কিছু না বলে গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। ফেডিক্সও পেছন পেছন চলল মাথা নিচু করে, যেন জানে সামনে যা ঘটতে যাচ্ছে তা কোনো সাধারণ রাত নয়। বাইরে বাতাস ভারী, রাতের বুক চিরে তাদের পা পড়ছে শক্ত মাটিতে। দূরে গোডাউন আর গভীর জঙ্গলের ভেতরে, যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তারা হেঁটে যাচ্ছে, হাতে টর্চ লাইট, পায়ের শব্দে পাতায় মচমচে আওয়াজ। জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে মাঝে মাঝে শোনা যায় কোনো বন্য প্রাণীর ডাক। দূরে এক প্যাঁচার হু হু আওয়াজ, গাছের ঝোপে হালকা নড়াচড়া, যেন কেউ বা কিছু লুকিয়ে আছে। আবরার সামনের দিকে হাঁটছে, তার পেছনে ফেটিক্স, আরও পেছনে এক সারিতে প্রায় 100-র মতো বডিগার্ড, সবাই কালো পোশাকে, হাতে বন্দুক, চোখে সতর্ক দৃষ্টি। চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে আবরারের মুখে। তার লাল টকটকে চোখের মনি তীক্ষ্ণভাবে জ্বলে উঠছে, যেন সে চোখে প্রতিশোধের আগুন লুকানো। যে চোখ একবার তাকালে মানুষ শিউরে ওঠে, ভয় পায় আর বুঝে যায় আজ রাতটা কারো জন্যই শুভ নয়। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের হাহাকার আর আবরারের বুটের শব্দ। প্রায় আধা ঘন্টা হেঁটে অবশেষে তারা পৌঁছালো সেই পুরনো গোডাউনের সামনে। জঙ্গলের বুক চিরে হঠাৎ করে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক স্থাপনা। দোতলা ইটের বাড়ি, পুরো শরীর জুড়ে শ্যাওলা আর বনো লতাপাতা পেঁচানো। দূর থেকে দেখলে মনে হয় কোনো প্রাচীন দৈত্যের শরীর সাপ লেপ্টে আছে। চারপাশে নিস্তব্ধতা এমন যে নিজের শ্বাসের শব্দও ভয় ধরে দেয়। ফেটিক্স ও বডিগার্ডরা থেমে গেল, কিন্তু আবরার থামল না। আবরার নির্ভীক পদক্ষেপে এগিয়ে গেল গেট ঠেলে সোজা ভেতরে। গোডাউনের ভারী লোহার দরজা কুঁকে উঠল, আর সেই শব্দে বাতাস কেঁপে উঠল, যেন কোনো অভিশপ্ত ঘুম ভেঙে গেল। ভেতরে ঢুকতেই চিৎকার, বেদনায়, আতঙ্কের, মৃত্যু ভয়ের। মন্ত্রী এবং তার চেলাফেলারা একসাথে আর্তনাদ করছে। 10 জন লোক 10টি আলাদা স্টিলের চিকন ব্যাডে শোয়ানো, তাদের হাত পা বাঁধা কিন্তু মুখ খোলা। প্রতিটি ব্যাডের মাথার কাছে এক অদ্ভুত যন্ত্র বসানো, ঘোরানোর মতো। একবার ঘোরালে পুরো মাথাটাই ঘুরে যাবে, ঠিক যেভাবে পুতুলের ঘাড় ঘোরে। আবরার ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। পায়ের শব্দ ধাতব মেঝেতে ঠকঠক করে বাজছে, প্রত্যেকটা ধ্বনি যেন মৃত্যুর ঘোষণা। মন্ত্রী তাকালো ওর দিকে, চোখে আতঙ্কের ছায়া, ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বেরোয় না। আবরার হঠাৎ থামলো, ঠিক তার সামনে গিয়ে দাঁড়ালো। তার মুখে তখন এক ভয়ঙ্কর শান্তি, একটা ম্লান নির্মম ভেতর থেকে জমে থাকা হাসি ছড়িয়ে দিল সে। কেমন আছেন মাননীয় মন্ত্রী সাহেব? তার কণ্ঠটা গভীর, নিচু, কিন্তু প্রতিটি শব্দে কাঁপছে ঠান্ডা প্রতিশোধের আগুন। মন্ত্রীর চোখে তখন ভয়, হতাশা আর মৃত্যুর ছায়া। তার দেহ কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, কণ্ঠ যেন কাটার মতো কাঁপছে। আবরার, আমাকে ছেড়ে দিন। আমি আর কখনোই আপনার কাজে বাধা দিব না। আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজন হলে আমি আমার লোকেরা সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, কিন্তু দয়া করে আমাদের ছেড়ে দাও। আমার বাড়িতে একটা মেয়ে আছে, সে আমার জন্য অপেক্ষা করছে। যেতে দাও আমাকে, দয়া করে। শেষের কথাগুলো বলতে বলতেই তার চোখ ভিজে উঠল। মৃত্যুর ভয় যখন হৃদয়ে গেঁথে বসে, তখন মানুষ আর ক্ষমতার কথা ভাবে না, শুধু বাঁচতে চায়। মন্ত্রীর ক্ষেত্রেও তাই হলো। আবরার কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। তার মুখের ছায়া তখন এমন এক অদ্ভুত শান্তি, যেটা কেবল ভয়ঙ্কর মানুষদের মধ্যেই দেখা যায়। পরক্ষণে আবরার হু হু করে হেসে উঠল। গোডাউনের দেয়াল, লোহার বিম, এমনকি মাথার উপরের মরচে ধরা পাখাও কেঁপে উঠল তার হাসির প্রতিধ্বনিতে। হাসিটা এমন ছিল যেন কোনো মৃত আত্মা জীবিত হয়ে উঠে আনন্দে চিৎকার করছে। মন্ত্রী চোখ বন্ধ করে ফেলল, ভয় আর অনুশোচনায় তার গলা শুকিয়ে গেছে। আবরার ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে, চোখে এক ধরনের নির্মম দীপ্তি আর ঠোঁটে হালকা কৌতুকের ছাপ। হঠাৎই সে মন্ত্রীর গলা শক্ত করে চেপে ধরল, এত জোরে যে মন্ত্রীর শিরাগুলো টান টান হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে আবরার গর্জে উঠল, কণ্ঠে আগুনের মতো রাগ। আমার কাজে বাধা দিস? এত বড় সাহস তোর? মন্ত্রীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মুখটা নীলচে হয়ে গেছে। আবরারের মুখ তখন একেবারে কাছে, চোখে ঠান্ডা মৃত্যু ঝিকমিক করছে। আগে জানতি না আমি কতটা ভয়ঙ্কর? আমার ডিকশনারিতে ক্ষমা নামে কোনো শব্দ নেই, আর তুইও
আজ কোনো ক্ষমা পাবি না। ততক্ষণে মন্ত্রীর মুখ লাল হয়ে গেছে। আবরার তা দেখে মন্ত্রীকে ছেড়ে দেয়। তারপর বলে, না, তোকে তো আমি কুপিয়ে মারবো, এভাবে না। কথাটা বলে দরজার দিকে তাকায়। দরজার কাছে ফিটিক্স আর বডিগার্ডরা দাঁড়িয়ে আছে। আবরার তাকানোর সাথে সাথেই ফিটিক্স কুড়াল নিয়ে আসে। আবরার কুড়ালখানা হাতে নেওয়ার সাথে সাথেই মন্ত্রীর সহ বাকিরা ভয়ে কাঁপতে থাকে। আবরার কুড়াল নিয়ে তাকায় মন্ত্রীর দিকে। তারপর চিরচেনা পৈশাচিক হাসি দিয়ে বলে, তোর বউ আর বাচ্চার যদি খাবারের অভাব হয় তাহলে আমি আমার পতিতালয় নিয়ে রাখবো নি। কি বলিস? এবার মন্ত্রী গর্জে উঠে বলে, আমার বউ বাচ্চা নিয়ে একদম আজে বাজে কথা বলবি না শালা। আবরারের রাগটা মাথায় চড়ে বসে। তারপর বলে, তোর বউকে আমি পতিতালয়ে রাখবো, দেখি তুই কোন বাল করতে পারিস। শালা বাইন ফাক। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দেরি করে না, এক কূপ দিয়ে মন্ত্রীর দেহ থেকে মাথাখানা আলাদা করে ফেলে। এই দৃশ্য দেখে বাকি 9 জন ভয়ে চিৎকার করে ওঠে। আবরার তা দেখে যেন মজা পায়। তারপর একে একে বাকিদের মাথা কেটে ফেলে। এতগুলো মাথা কাটার ফলস্বরূপ আবরারের মুখ থেকে শুরু করে পুরো দেহে রক্তে ভরে যায়। শরীরে একটু অংশ বাকি নেই যেখানে রক্ত লাগেনি। পুরো লাল টকটকে লাগছে ওকে। আবরারের মুখে তৃপ্তির হাসি যেন বিশ্ব জয় করে ফেলেছে। তারপর নিজের শরীর থেকে রক্তগুলোর ঘ্রাণ নিতে থাকে, যেন তৃপ্তি পাচ্ছে। তারপর কুড়ালখানা ফেটিক্সের হাতে দিয়ে বলে, ওদের প্রত্যেকের দেহ কেটে কুচু কুচু করে আমার কুত্তা দিয়ে খাওয়াবে। তারপর আবরার একজন বডিগার্ডকে বলে, আর 9টা মাথা নিয়ে আসো আমার পিছনে পিছনে। আবরার ভয়ঙ্কর হাসি দিয়ে মন্ত্রীর কাটা মাথাখানা চুল ধরে নিয়ে হেঁটে যেতে থাকে। কিন্তু স্যার, মাথা তো 10টা। আবরার ভয়ঙ্কর হাসি দিয়ে মন্ত্রীর কাটা মাথাখানার চুলে ধরে নিয়ে হেঁটে যেতে যেতে বলে, আমি মন্ত্রীর মাথা নিয়ে যাব, তাই 9টা। গুডাউনের নিচতলায় ছিল এক দীর্ঘ অন্ধকার করিডোর, যার দেয়ালে ঝুলছিল মূর্ছে ধরা লণ্ঠন। লণ্ঠনের আলো টিমটিম করছে, আর তার ছায়া পড়ে আছে দেয়ালের ফাটলে, যেন সেখানে শত শত চোখ লুকিয়ে তাকিয়ে আছে। আবরারের পায়ের শব্দ ঠক ঠক। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। তার পেছনে 3 জন বডিগার্ড, তাদের হাতে মাথাগুলো। পুরনো লোহার দরজার সামনে সে আবরার থামল। তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, না ভয় না ঘৃণা, বরং এমন এক নির্মম শান্তি যা কেবল রক্তের গন্ধে সন্তুষ্ট মানুষদের মধ্যেই দেখা যায়। দরজাটা খুলতে এক ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো। ভেতরে অন্ধকার, শুধু এক কোণে হালকা হলুদ আলো জ্বলছে। সেই আলোয় দেখা গেল একটা বিশাল খাঁচা। খাঁচার ভেতর থেকে হঠাৎ গর্জন উঠল। গর্জন নয়, যেন বজ্রের আওয়াজ। একটা সিংহ, চোখে আগুন, দাঁতে রক্তের ছাপ। ওর দিকে চোখ পড়তে বডিগার্ড 3 জন একটু কেঁপে উঠল। আবরার কিছুক্ষণের সিংহটার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে হাসি। ধীরে ধীরে এক বাঁকা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তারপর এক নজরে বডিগার্ডদের দিকে তাকালো। চোখের ইশারা মিলতেই বডিগার্ডরা নিঃশব্দে এগিয়ে গেল খাঁচার দিকে। তাদের হাতে থাকা মাথাগুলো এক এক করে ছুঁড়ে দিল তারা ভিতরে। ঝপঝপ প্রথম মাথাটা পড়তেই সিংহটা এক ঝাপে সেটা ছিঁড়ে ফেললো। দ্বিতীয়টা নখে ধরে টেনে নিয়ে গেল কোণের দিকে। পুরো ঘর ভরে গেল রক্তের গন্ধে, আর সিংহের গর্জনে দেয়ালগুলো কেঁপে উঠল। আবরার স্থির দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে, যেন মৃত্যুর এক নিঃশব্দ নাটক চলছে তার সামনে। তার ঠোঁটের কোণে একরাশ সন্তুষ্টি, চোখে এক ভয়ঙ্কর তৃপ্তি। একটু পর সে হাত তুলে ইশারা করলো। বডিগার্ডরা মাথা নত করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আবরার একা রইল খাঁচার সামনে। সিংহটা তখনও গর্জন করছে। আবরার নিজের পকেট থেকে ছোট ছুরি বের করলো। তারপর মন্ত্রীর মাথা থেকে চোখ দুটো বের করে সিংহের দিকে ছুঁড়ে মারল। সিংহটা তা একেবারে খেয়ে ফেলল। আবরার এবার জিহ্বা বের করে কেটে পুনরায় ছুঁড়ে মারল। সিংহ সেটাও খেয়ে নিল। আবরার এবার পুরো মাথাটায় সিংহের দিকে ছুঁড়ে মারল। সিংহ তাও খেয়ে নিয়ে তারপর শান্ত হয়ে গেল। আবরার তা দেখে ম্লান হেসে বলল, তোর পেটে যে আমার কত শত্রু আছে তা শুধু আমি জানি। যাই হোক, আমি আজকে আসি, আবার দেখা হবে। রাত 12টা। আবরার বাড়িতে এসে মাত্র শাওয়ার নিয়ে বের হলো। শাওয়ারের ঠান্ডা জল যেন শরীরের ক্লান্তি মুছে দিয়েছে।
কিন্তু মনে জমে থাকা অস্থিরতা এখনো কাটেনি। আজকে কেন জানি অন্যরকম অস্থির লাগছে তা জানেন না। বিছানায় কোহলি গভীর ঘুমে ডুবে আছে। মৃদু আলোয় তার মুখটা শান্ত, যেন কোনো শিশুর মতো নির্ভার। আবরার থেমে গেল কিছুক্ষণ, চুপচাপ তাকিয়ে রইল সেই মুখটার দিকে। মেয়েটাকে দেখলে তার মনে অদ্ভুত এক নেশা জাগে, একটা টান যেটা সে বোঝাতে পারে না। ধীরে ধীরে বিছানায় কোহলির পাশে গিয়ে বসলো আবরার। তারপর একদম ঝুঁকে ওর ভিজে চুলগুলো ঝাঁকানি দিল। সাথে সাথে কোহলি চমকে উঠল, চোখ কুচকে নড়ে চড়ে উঠল। চোখ খুলে দেখে আবরার একদম তার সামনে, এতটা কাছে যে তার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে কোহলির মুখ। মুহূর্তটা স্থির হয়ে গেল, জলবিন্দু গড়িয়ে পড়ল কোহলির গলায়। আবরারের দৃষ্টি আটকে রইল সে রেখাটায়। শীতল জলের নিচে উষ্ণ অনুভবের এক অদ্ভুত খেলা শুরু হলো নীরবে। আবরার এবার হাসকে কণ্ঠে বলল, কি আছে তোমার মাঝে ছোট্ট পাখি? এত কেন আকর্ষণ করে আমাকে? তোমার এই ছোট্ট দেহখানা আমাকে টানে সবসময়। আবরারের এহেন কথায় কোহলি লজ্জা পেল, কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। তবু নিজেকে সামলে কাপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন আপনি। আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। আমার গা ঘিনঘিন করে ওঠে, ঘৃণা লাগে ওই স্পর্শে। আবরার কোহলির কথায় ঠোঁট এলিয়ে হাসল, তারপর বলল, তুমি তো পবিত্র, তা না? তাহলে পবিত্র আর অপবিত্র মিলে না হয় এক নতুন অস্তিত্ব গড়ে উঠবে, তাতে ক্ষতি কি? মাই ফাকিং স্কোয়াব। বলে আবরার ওর হাতখানা কোহলির জামার নিচে দিয়ে ছোট্ট দেহ জুড়ে স্পর্শ করতে থাকে। কোহলি আবরারের হাতখানা বের করতে চায়, কিন্তু লাভ হয় না। কোহলি এবার ফিসফিস করে বলে, আপনি একটা জানোয়ার, যার কোনো মায়া দয়া নেই। নিষ্ঠুর হৃদয়ের মানুষ আপনি। আপনাকে আমার খুন করতে ইচ্ছে করছে। কথাখানা বলার সাথে সাথে কোহলি কেঁপে ওঠে, কারণ আবরারের স্পর্শ আরো গাঢ় হয়। কোহলির এহেন কাণ্ডে আবরার বাঁকা হেসে ওর দেহ জুড়ে আরো গাঢ়ভাবে স্পর্শ করতে করতে বলল, তোমার মতো একটা ট্যাংরা মাছ আমাকে মারবে? সিরিয়াসলি? কোহলি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলে বলল, আপনাকে আমি মারবো মিস্টার মাফিয়া কিং। আবরার ভয়ঙ্কর স্নান হেসে বলল, আচ্ছা, আমি অপেক্ষায় রইলাম সেই দিনের। কথা বলে আবরার ওর ঠোঁট জোড়া আয়ত্তে নিল আর হাত দিয়ে ব্যাপরভাবে স্পর্শ করতে থাকে। কোহলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। আবরারের বিশাল দেহের সামনে কোহলি নিতান্তই একটা ছোট্ট পাখি, তাই হাজারো ছটফট করলেও নিজেকে ছাড়াতে পারে না। অবশেষে আবরার পুরো মত্ত হয়ে যায় কোহলিতে। কত কান্না, কত চিৎকার, কিচ্ছুই নিষ্ঠুর মানুষটার কান পর্যন্ত পৌঁছে না। সে নিজের মতো মত্ত হয়। প্রায় 2.5 ঘন্টা যাবৎ এই পৈশাচিক অত্যাচার চালানোর পর কোহলিকে ছেড়ে দিয়ে অন্য পাশে ঘুরে ঘুমিয়ে যায়। আর কোহলির অবস্থা নাজেহাল, যেন কোনো ক্ষুধার্ত সিংহ কোনো অসহায় হরিণকে খাবলে খাবলেই খেয়েছে। কোহলি নিজের অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে। ভোরের আলোটা জানালার পর্দা ভেদ করে আসতেই কোহলির চোখ ধীরে ধীরে খুলে গেল। মুহূর্তের জন্য সে বুঝতে পারল না কোথায় আছে। তারপর পাশে চোখ যেতেই নিঃশব্দে জমে গেল সমস্ত অনুভূতি। আবরার একদম শান্ত মুখে ঘুমাচ্ছে, এমন যেন পৃথিবীর কোনো অশান্তি, কোনো অপরাধ তার ঘুমে হানা দিতে পারে না। গত রাতের ভয়াবহ মুহূর্তগুলোর কথা হঠাৎ করে মনে পড়তেই ধারালো ছুরির মতো বুক বিদ্ধ করছে কোহলির বুকের ভেতর। কোহলি তাকিয়ে রইল আবরারের দিকে আর মনে মনে ভাবলো, এই লোকটা তার জীবন শেষ করে দিয়ে কিভাবে এমন নিশ্চিন্তে ঘুমায়। কোহলির বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। তারপর কোহলি সব ভাবনা এক সাইডে রেখে চেষ্টা করলো উঠে বসতে। শরীরের প্রতিটি পেশিতে ব্যথা ছড়িয়ে আছে, তবু ব্যথা উপেক্ষা করে ওঠার চেষ্টা করতে লাগলো। কিন্তু যতই চেষ্টা করলো ততই শরীরটা যেন তার নিজের নয় মনে হলো। অসহায় হয়ে অবশেষে সে ফুপিয়ে কেঁদে উঠল। চোখের পানি গড়িয়ে পড়ল বালিশে। ঘুমের ঘুরে আবরার কপাল কুচকালো, তারপর আধো চোখ খুলে গম্ভীর গলায় বলল, হোয়াই আর ইউ ক্রাইং সো আর্লি ইন দ্য মর্নিং? কোহলি আবরারের দিকে তাকাতে পারল না, বরং আরো জোরে কাঁদতে লাগলো, যেন বুকের ভেতরের সব ক্ষোভ, যন্ত্রণা, অপমান চোখের পানিতে ধুয়ে ফেলতে চায়। আবরার এবার বিরক্ত হয়ে উঠে বসলো। তার চোখে ঘুমের ভার, মুখে বিরক্তি। এবার কঠোর গলায় বলল, স্টপ ইউর ননসেন্স ক্রাইং।
আবরারের এরকম কণ্ঠ শোনার সাথে সাথে কোহলি চুপ হয়ে গেল, কিন্তু চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে নীরবে। আবরার তা খেয়াল করলো, মুহূর্তের মধ্যে ওর বুকের ভেতর যেন এক অদ্ভুত ভার জমে গেছে। কোহলির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, নীরব অথচ তীব্র। তা ভালো লাগলো না আবরারের, তাই আবরার ধীরে বলল, কি হয়েছে, এমন কাঁদছো কেন কুহেলি? কোহলি আবরারের দিকে তাকালো না, কাপা গলায় বলল, আমার শরীরটার দিকে তাকিয়ে দেখেন, পুরো শরীর জুড়ে ক্ষত বিক্ষত করেছেন আপনি। আমি এখন দাঁড়াতেও পারছি না। আমি এখন কিভাবে গোসল করব বলুন? আবরার খেয়াল করলো কোহলি ওর দিকে তাকাচ্ছে না। এতে রাগ হলো আবরারের। হাত বাড়িয়ে কোহলিকে এক টানে নিজের বুকের মধ্য এনে শক্ত করে জড়িয়ে ধরলো। এতটাই শক্ত করে ধরেছে যেন হাড্ডি ভেঙে যাবে। তারপর আবরার বলল, আমার দিকে তাকিয়ে কথা বলবে সব সময় কুহু পাখি, নয়তো তোমার এমন অবস্থা করব যে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে থাকবে 1 মাস। তারপর আবরার কোহলির গলার ক্ষতস্থানে হাত বুলাতে থাকে। এতে কোহলির ছোট্ট দেহখানা বারংবার কেঁপে ওঠে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, আপনি একটু জানোয়ার, নিষ্ঠুর মানুষ, যার কোনো মায়া দয়া নেই। আমাকে এভাবে কষ্ট দিয়ে আপনি কি পাচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আবরার কোহলির কথা আর কোনো উত্তর দেয় না, বরং নিচে উঠে বসে। তারপর কোহলিকেই কোলে তুলে নেয়। কোহলি ভারসাম্য সামলাতে না পেরে আবরারের গলা জড়িয়ে ধরে। কোহলি ভাবতে পারেনি আবরার এরকম কিছু করবে। আবরার কোহলিকে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সকাল 10:30। আবরার ব্যাডের পাশে হেলান দিয়ে কি যেন করছে ল্যাপটপে, আর কোহলি চুপচাপ বসে আছে। ব্যাডের আরেক পাশে একটা কথা বারবার বলতে চাচ্ছে, কিন্তু আবরারের রাগ সম্পর্কে ওর ধারণা আছে, যদি রেগে যায় আবার তখন। তবু অনেক সাহস নিয়ে কোহলি মিনমিনিয়ে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আবরার ল্যাপটপে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল। বলো। কোহলি আমতা আমতা করে বলল, আমাকে প্লিজ আজকে বাড়িতে নিয়ে যাবে? সত্যি বলছি, আপনার সাথে যাব, আবার আপনার সাথেই চলে আসব। আবরার এবার ল্যাপটপ পাশে ছোট্ট টি টেবিলে রেখে কোহলির দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, কালকেই তো নিয়ে আসলাম, আর আজকেই বাড়ি যেতে মন চাচ্ছে কেন? আর তুমি কিভাবে ভাবলে আমি আজকেই তোমাকে বাড়ি নিয়ে যাব? আবরারের কথায় কোহলির খারাপ লাগে, তবু হাল ছাড়ে না, বরং নিজেকে সামলে মাথা নিচু করে মিনমিন করে বলে, আব্বুকে অনেক দেখতে মন চাচ্ছে, যান প্লিজ। আমি কথা দিচ্ছি, এরপর থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আবরারের কোহলির কথা শুনে সে চিরচেনা ভয়ঙ্কর স্নান হেসে বলল, আমি যা বলবো তাই করবে? কোহলি মাথা ঝাঁকালো, বাচ্চাদের মতো মানে করবে। আবরার হঠাৎ কোহলিকে নিজের কোলে বসালো, তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ওর কানে প্রথমে আলতো করে চুমু দেয়, পরক্ষণে কানে কামড় বসিয়ে দিল। কোহলি ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল। কিছুক্ষণ পর আবরার ওর কান ছেড়ে দিয়ে হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল, আমার রাতে তোমাকে চাই, আর তোমাকেও আমাকে হতে হবে। আমার কাজে রেসপন্স করতে হবে। যদি রাজি থাকো তাহলে নিয়ে যাব। আবরার ম্লান হাসলো, তারপর কোহলিকে কোল থেকে নামিয়ে বলল, চলো তাহলে। তারপর বিছানার থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলো তাহলে। আবরার আগে আগে আর কোহলি পেছনে পেছনে হাঁটতে লাগলো। নিচে আসতেই ফেটিক্সের সাথে দেখা হলো। ফেটিক্স বলল, স্যার, আপনাদের সাথে কিছু কথা ছিল। আবরার একবার কোহলির দিকে তাকালো, তারপর বলল, এখন না ফেটিক্স, একটা কাজে যাচ্ছি, এসে শুনবো। আর হ্যাঁ, এখন বডিগার্ড নিব না। কি স্যার, যদি কোনো বিপদ হয়? ভিন্ন গাড়ি দিয়ে যাব। আর আমার চেহারা কয়জন দেখেছে? শুধু আমার নাম শুনেছে। আচ্ছা স্যার। আবরার দাঁড়ালো না, বাড়ির বাইরে হাঁটা ধরলো। পেছনে পেছনে কোহলি গেল। গাড়ি চলতে থাকে আপন মনে। জঙ্গলের সরু রাস্তা পেরিয়ে বড় রাস্তায় উঠতে কোহলি দীর্ঘশ্বাস ফেলল। আবরার তা খেয়াল করে বলল, কি ব্যাপার, এমনভাবে নিঃশ্বাস নিচ্ছ যেন জেল থেকে বের হলে? কোহলি একটু ঘাবড়ে যেয়ে বলল, না, তেমন কিছু না। আবরার আর কোনো কথা না বাড়িয়ে নিজের মতো গাড়ি চালাতে থাকে। প্রায় 10 মিনিট পর কোথা থেকে যেন 10টার মতো গাড়ি এসে আবরারের গাড়ি ঘিরে ধরে। আবরারের মনে প্রথমবারের মতো এক অজানা ঘাবড়ে যাওয়া অনুভূতি জাগলো, কারণ কোহলি তার সঙ্গে আছে। সে কোহলির দিকে তাকালো, কিন্তু অবাক হওয়ার জায়গায় কোহলির মুখে কোনো ভয়, কোনো আতঙ্ক নেই। চোখগুলো যেন সমস্ত রহস্য জানে, সমস্ত অজানা ঘটনাকে
ঘটবে ও তা জানে। হঠাৎ কোহলি কোনো শব্দ না করে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। আবরার হতবাক হয়ে রইল। নিজের ঘাবড়ে যাওয়া মনের তাড়নায় সে হঠাৎ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ধীরে ধীরে গাড়ি থেকে বের হলো। তখনই দেখলো একজন পুরুষ গাড়ি থেকে নামছে। কালো পাঞ্জাবি পরা, কালো ঘড়ি আর মুখে শ্যামাগার কালো চশমা চোখে। কোহলি দৌড়ে যেয়ে ছেলেটার হাত শক্ত করে ধরলো। এতে আবরারের রাগ মাথায় উঠে গেল। আবরার যখনই এগোতে নেবে তখনই লোকটা বডিগার্ডদের ইশারা করতেই 5 জন বডিগার্ড আবরারকে শক্ত করে ধরলো। এতে আবরারের রাগ এবার তরতরে উঠল। তার চোখ লাল, গলার রগ ফুলে উঠেছে, বুকের ভেতর আগুনের ঢেউ উঠেছে একের পর এক। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কোহলির দিকে, আর তার পাশে সে অপরিচিত ছেলেটার দিকে। কোহলি কিন্তু শান্ত, তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস, এক মুক্তির আলো। ছেলেটার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে সে ধীরে ধীরে আবরারের দিকে মুখ ঘোরালো। মুখে এক হালকা তিক্ত হাসি। অনেক খারাপ জিনিস করেছেন আপনি আমার সাথে, কিন্তু আর না। আপনার মতো সাইকোর সাথে আমি আর থাকবো না। না, আমি আর বন্ধুত্ব হয়ে থাকতে চাই। আমি মুক্ত হয়ে থাকতে চাই, খোলা আকাশে উঠতে চাই, কিন্তু আপনার সাথে থাকলে তা সম্ভব নয়। তারপর ছেলেটার দিকে তাকিয়ে বলল, উনি আমার সুপারম্যান আর আমি ওনার সাথেই যাব। আবরার রাগে কণ্ঠে গর্জে উঠে বলল, শালি ছেড়ে দে ওর হাত। আমি তোকে একবার পাই, তারপর তোর এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। আমার সম্পর্কে তোর ধারণা নেই আমি কতটা ভয়ঙ্কর। কোহলি এবার কিছুটা ঘাবড়ে যেয়ে ছেলেটার হাত আরো শক্ত করে ধরলো। ছেলেটা আবরারের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, তাকরিম শেখের সাথে যতদিন আছে তার সাদা কেশপরি ততদিন কেউ তাকে ছুতেই পারবে না। তারপর বডিগার্ডকে ইশারা করে কোহলিকে গাড়িতে উঠিয়ে নিজে উঠে চলে যায়। আবরার নিজের সর্বশক্তি দিয়ে বডিগার্ড 5 জনকে 5 দিকে ছুঁড়ে মারে। তারপর গাড়ির দিকে যায় বন্দুক নেওয়ার জন্য। কিছু তার আগেই একটা গুলির শব্দ আসে। একটা বডিগার্ড আবরারের পায়ে গুলি করে, সাথে সাথে আবরার মাটিতে লুটিয়ে পড়ে। বডিগার্ডগুলো আর দাঁড়ায় না, আবরারকে পড়তে দেখেই গাড়ি নিয়ে চলে যায়, আর আবরার মাটিতে পড়ে থাকে। তবে রাগে শরীর কাঁপতে কাঁপতে বলে, ছাড়বো না আমি তোদের দুইজনকে। অন্যদিকে কোহলি পাগলের মতো হাসতে থাকে গাড়িতে, কারণ ওর করা প্ল্যান সাকসেসফুল হয়েছে। আসলে কোহলি এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য হলো আবরারকে শেষ করা। তবে তা বাংলাদেশ নয়, আইসল্যান্ডে। তাই আবরারকে এতটা কাছে পেয়েও শেষ করলো না। কোহলি হাসতে হাসতে বলল, আমি পেয়েছি তাকরিম, আমি পেয়েছি। ওই মাফিয়া কিং আবরারকে কাবু করতে পেরেছি। তাকরিম একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু আমরা যদি এক আইসল্যান্ডে চলে যাই তাহলে আমাদেরকে খুঁজে পাবে কি করে? কোহলি নিজের হাতখানা তাকরিমের সামনে ধরে বলল, এখানে জিপিএস লাগানো আবরার দিয়েছিল, আর এটাই আবরারকে আমার কাছে পৌঁছতে হেল্প করবে। এখন এয়ারপোর্টের কাছে কোনো হোটেলে উঠবো, তারপর যখনই খবর পাবো আবরার তার লোক নিয়ে আসছে, তখনই আমরা বিমানে উঠবো। আর আবরার অবশ্যই বিমানের অপেক্ষা করবে না, নিজের প্রাইভেট জেট দিয়ে আমার পিছু নিবে। তাকরিম বলে, তোর বুদ্ধির প্রশংসা করতে হয় রে। কোহলি বলল, তা তুমি করতেই পারো তাকরিম ভাই, আমি কিছু মনে করব না। তাকরিম বলে, ভাই বলিস না, কলিজায় লাগে 2 দিন পর তোর আবার আমার বিয়ে। কোহলি বাঁকা হেসে বলে, তা তো হবেই, তাতে কি, তুমি আমার ভাইয়াই লাগো। তাকরিম বলল, কি কপাল, আমার নিজের হবু বউয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনছি। কোহলি শুধু হাসলো, আর কিছু বলল না। আবরার বসে আছে গাড়িতে, আর একজন ডাক্তার কাপা হাতে ওর ব্যান্ডেজ করে দিচ্ছে। আর ফেটিক্স মাথা নিচু করে দাঁড়িয়ে আছে গাড়ির বাইরে। ডাক্তার ব্যান্ডেজ করা শেষে কাপা কণ্ঠে বলল, স্যার শেষ, কিন্তু আপনার কিছুদিন রেস্ট নেওয়া দরকার। আবরার সাথে সাথে ডাক্তারের কলার আরো শক্ত করে ধরে রাগী কণ্ঠে বলল, শালা, আমি কি তোর কাছে শুনতে চেয়েছি আমি কি করব না করব? তোকে ব্যান্ডেজ করতে এনেছি, করা শেষ হলে চলে যা। ফেটিক্স এসে কোনো রকম ডাক্তারকে ছাড়িয়ে একজন বডিগার্ডকে ইশারা করে, সাথে সাথে বডিগার্ড ডাক্তারকে নিয়ে যায়। আবরার জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, কোনোভাবেই রাগ কন্ট্রোল করতে পারছে না। একটা ছেলে এসে ওর ওয়াইফকে নিয়ে গেল, ছি, অথচ মানুষ কাটাকাটি করা ওর বা হাতের খেল। আবরারকে এত রাগতে আর আগে কখনোই দেখেনি ফেটিক্স, তবু সাহস নিয়ে বলল, স্যার আপনি শান্ত হন, ওই লোক ম্যাডামকে নিয়ে যেখানে যাক ধরা পড়তেই হবে। আবরার গর্জে উঠে বলল,
আমার চোখের সামনে থেকে নিয়ে গেল আমার বউকে। আমি কি করে মানবো আর কি করে শান্ত হব? যে পর্যন্ত না ওই ছেলেকে আমি মেরে না ফেলি সেই পর্যন্ত আমি শান্তি পাবো না। পরক্ষণে আবরার বাঁকা হেসে ফোন বের করে কোহলির হাতের আংটির মাধ্যমে লোকেশন বের করে। আবরার শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলে, গাড়ি ছাড়ো। কোথায় যাবো স্যার আমরা? আপাতত এয়ারপোর্টে যাবে। ফেটিক্স আবরারের কথার আগা মাথা কিচ্ছু বোঝে না, তবে একটা বিষয় বুঝে, আবরার হঠাৎ শান্ত হয়েছে মানে সামনে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তবে আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। গাড়িতে উঠে স্টার্ট দেয় গাড়ি। আবরার বাঁকা হেসে ফিসফিসে বলে, আমার থেকে পালানোর জন্য তোমাকে শাস্তি পেতে হবে পাখি, অনেক বড় শাস্তি। এয়ারপোর্টের কাছে ছোট্ট কিন্তু বিলাসবহুল একটা হোটেলের বাইরের আলো আধারের শহরটাকে আড়াল করে রেখেছে, আর তার মাঝে কোহলি ও তাকরিমের গোপন আশ্রয়। ঘড়ির কাঁটা তখন বিকেল ছুঁই ছুঁই। কোহলি সদ্য ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে, চুলের ডগা ভেজা, মুখে এখনো পানির ফোঁটা। ঝুলে আছে কোহলি। ঠিক তখনই ফোনটা তুলে নিল। হালকা ভাইব্রেশনে কাঁপছিল ডিভাইসটা। স্ক্রিনে এক লাইনের মেসেজ ভেসে উঠল, আবরার রওনা হয়েছে, আমাদের লোক ভেতরে সব ঠিক করে ফেলেছে। মেসেজটি পাঠিয়েছে সেই মানুষ যাকে কোহলি অনেক আগে থেকে আবরারের বডিগার্ডদের দলে ঢুকে রেখেছিল। কোহলির ঠোঁটের কোণে এক বাঁকা আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। চোখে জ্বলে উঠল সেই পুরনো প্রতিশোধের আগুন। ধীরে ধীরে ফোনটা ব্যাগে রেখে সে দরজার দিকে এগিয়ে গেল। রুমের দরজা খুলে করিডোরে বেরিয়ে সে সোজা গিয়ে দাঁড়ালো পাশের ঘরের সামনে, তাকরিমের রুম। দরজায় হালকা দুবার নক করতে ভেতর থেকে তাকরিম দরজা খুলে দিল। তাকরিম তখন বিশ্রাম নিচ্ছিল, কিন্তু কোহলির মুখের অভিব্যক্তি দেখেই বুঝে গেল কিছু একটা ঘটতে যাচ্ছে। কোহলির কণ্ঠ দৃঢ়, তবু তাতে চাপা উত্তেজনা। আমাদের এখনই এয়ারপোর্টে যেতে হবে, আবরার আসছে। তাকরিম চোখ তুলে তাকালো, মুখে এক শান্ত ভাব রেখে বলল, সব ঠিক আছে, আমাদের লোক সব করে দিয়েছে, তুমি শুধু আমার সাথে চলো। কোহলি ধীরে মাথা নাড়ল। তার চোখে তখন কোনো দ্বিধা নেই, শুধু পরিকল্পনার ঠান্ডা নীল ছায়া। দুজন একসাথে বেরিয়ে গেল। করিডোরের আলো তাদের ছায়াকে লম্বা করে টেনে নিয়ে গেল দরজার দিকে। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে কোহলি শেষবারের মতো পেছনে তাকালো, যেন কোনো পুরনো অধ্যায়ের দরজা চিরতরে বন্ধ করছে সে। লিফট নামতে শুরু করলো। নিচে অপেক্ষা করছে কালো সাফ। হাড় দূরে আকাশে ওঠার প্রস্তুতি নিচ্ছে রাতের শেষ ফ্লাইট, যেখানে আবরার নামবে আর শুরু হবে নতুন এক খেলার পর্ব। রাত নামছে ধীরে ধীরে। আকাশের কালচে ছায়া যেন এয়ারপোর্টের কাজ ঘেরা দেয়ালের উপর ঘনিয়ে এসেছে। লাইটগুলোর আলোয় পুরো জায়গাটা এক অদ্ভুত নিস্তব্ধ উত্তেজনায় ভরা। আবরারের গাড়ি এয়ারপোর্টের কাছে এসে থামল। তার হাতে ধরা ফোনের স্ক্রিনে ভেসে উঠছে লোকেশন। ভেতরে এয়ারপোর্টের অভ্যন্তরে আবরারের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। চোখের কোণে শিকারের মতো এক ঝিলিক। নিচু গলায় বলল, দেখি পাখি, তুমি আসলে কত দূর উঠতে পারো। ড্রাইভারের আসনে পাশের সিটে ফেটিক্স তখন নিঃশব্দ। সে জানে আবরার এখন যে অবস্থায় আছে তাকে কোনো প্রশ্ন করা মানেই ঝড় ডেকে আনা। আবরার জানালার বাইরে তাকালো একবার, তারপর গম্ভীর কণ্ঠে বলল, ফেটিক্স, প্রাইভেট জেটটা প্রস্তুত করো, আমরা ওখানেই যাচ্ছি। ফেটিক্স এক মুহূর্ত থমকে গেলেও কোনো প্রশ্ন করল না, শুধু ছোট্ট এক জি স্যার বলে গাড়ি থেকে নেমে গেল। দ্রুত ফোনে নির্দেশ পাঠালো সিকিউরিটি টিমের কাছে, জেট প্রস্তুত রাখতে হবে। এখনই কয়েক মিনিট পর ফেটিক্সের ফোনে ভেসে উঠল এক লাইন মেসেজ, সব রেডি স্যার। আবরার ফোনের স্ক্রিনে চোখ বলে নিঃশব্দে হাসলো। সেই হাসি যা কারো শরীরে হিম ধরে দিতে পারে, ঠান্ডা হিসেবে আর তীব্র। আবরার আস্তে করে বলল, যেন কেউ শুনছে না, তবু সে শুনে ফেলুক, পাখি, ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তোমার জন্য। গাড়ির দরজা খুলে সে নামলো ধীরে। তার প্রতিটি পদক্ষেপে ভর করা ছিল এক অদ্ভুত নিশ্চয়তা, যেন মৃত্যু নিজেই হেঁটে যাচ্ছে রানওয়ের দিকে। দূরে প্রাইভেট জেটের আলো চলছে। ফেটিক্স পাশে দাঁড়িয়ে সোজা হয়ে আছে, কিন্তু চোখ নামিয়ে রেখেছে নিচের দিকে। আবরারের মুখের সে শান্ত অথচ ভয়ঙ্কর হাসিটা দেখার সাহস তার নেই। আবরার সিঁড়ি বেয়ে জেটে উঠতে উঠতে আকাশের দিকে তাকালো। তার মুখে এখনও সে অদ্ভুত শান্ত হাসি, যে হাসি দেখলে মনে হয় কেউ হয়তো এখনই নিজের শিকার ধরতে যাচ্ছে। ভোর 3টা।
আইসল্যান্ডের আকাশে তখনও সূর্যের আলো ধরা দেয়নি। কুয়াশার বরফে মিশে আছে গভীর নীল এক নিস্তব্ধতা। বিমানের চাকা মাটিতে ছোঁয়া মাত্র এক ঝাঁক ঠান্ডা বাতাস জানালা বেয়ে ঢুকে এলো। তাকরিম ধীরে চোখ খুলে চারপাশে তাকালো। পাশে বসা কোহলি জানালার বাইরে তাকিয়ে আছে, চোখে দৃঢ়তা, ঠোঁটে কোনো আবেগ নেই। মনে হচ্ছে সে অনেক আগে সব কিছু ভেবে রেখেছে। বিমানবন্দর থেকে বেরিয়ে দুজনেরই মুখে নরম নিঃশ্বাসের ধোঁয়া উঠছে। ভোরের ঠান্ডা কেটে যাওয়ার আগেই তারা দ্রুত গাড়িতে চড়ল। ড্রাইভার আগে থেকেই অপেক্ষা করছিল সব পরিকল্পনা মাফিক। রাতের অন্ধকার পেরিয়ে গাড়ি এগিয়ে চলল উত্তরের পাহাড়ি পথে। রাস্তাগুলোর আঁকাবাঁকা, দুপাশে বরফের স্তর, আর মাঝে মাঝে দূরে দেখা যায় জমে থাকা নদীর উপর পাতলা কুয়াশার চাদর। 2 ঘন্টা পর গাড়ি ধীরে ধীরে থামলো এক পাহাড়ি ঢাল বেয়ে ওঠা রাস্তায়। কোহলি জানালার বাইরে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এটাই রেইকিয়াভিক, যেখানে আমার সব শেষ করেছিল। এরিক আবরার খান আমার জীবন থেকে সব খুশি কেড়ে নিয়েছে। আমি ছাড়বো না ওই লোককে, জাস্ট নিজের হাতে খুন করব। বলতে বলতে রাগে মুখখানা লাল হয়ে গেল। সামনের দিকটা ঘিরে আছে পাথরের তৈরি পুরনো স্থাপত্য, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই গির্জা, হাল গ্রিমস গির্জা। বরফের আলোয় গির্জার চূড়াটা যেন আকাশ ছুঁয়ে আছে। মেঘের সঙ্গে মিশে গেছে তার ধপধপে সাদা সৌন্দর্য। ড্রাইভার গাড়ি থামালো, সাথে সাথে তাকরিম বাইরে নামলো, সাথে কোহিলেও। ঠান্ডা হাওয়া মুখে আছড়ে পড়ল, কিন্তু কোহিলের মুখে কোনো পরিবর্তন নেই। চোখে একই ঠান্ডা দৃঢ়তা আর প্রতিশোধের আগুন। তারপর আর একবার দুজনে দুইজনের দিকে তাকিয়ে বাঁকা হেসে ধীরে ধীরে গির্জার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আকাশে তখন হালকা আলোর রেখা ফুটে উঠেছে, নতুন ভোরের, কিন্তু সেই আলোয় লুকিয়ে আছে এক অচেনা রহস্যের ছায়া। গির্জার ভেতর নিস্তব্ধতা ছড়িয়ে আছে, কেবল ফোটোর আলো খুশকা করে দেয় দেয়ালের উপর। ধীর ভারী শ্বাসের শব্দ প্রতিধ্বনি করছে। কোহলি আর তাকরিম ধীরে ধীরে গির্জার কেন্দ্রে প্রবেশ করলো। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ তাদের অন্তঃস্থলের প্রতিধ্বনি শোনাচ্ছে। হঠাৎই দুজনেই থমকে গেল। কিছুটা অন্ধকারের মধ্যে তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে আবরার। লাল চোখের মনি দিয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি যা দেখলে শীতল ঘামের মতো রক্ত গলতে শুরু করে। আর কণ্ঠ ধীর, গভীর আর ভয়ঙ্করভাবে শান্ত। ওয়েলকাম মাই স্কোয়াব আর আবর্জনা। কোহলি কাঁপল না, তবে চোখে আগুন। তাকরিম কাঁপছে না, শুধু না জানার আতঙ্কে তার শরীর শক্ত হয়ে গেছে। আবরার ধীরে এগিয়ে এসে তার চোখ দুটো নিখুঁত শিকারের মতো ঝাঁপানোর জন্য প্রস্তুত, নিজের শীতল কণ্ঠে বলল, তোদের জন্য অপেক্ষা করছিলাম। কত বড় কলিজা আছে, কত বড় তা দেখবো নাকি? আমাকে গুলি করিস, তারপর আমার চোখের সামনে দিয়ে পালিয়ে আসিস, আমিও দেখব তোদের কত বড় কলিজা। কোহলি আর তাকরিম একে অপরের দিকে তাকালো। দুজনের বুকের ভেতর একই অনুভূতি, আবজ্ঞা আর উত্তেজনার অদ্ভুত মিশ্রণ। কোহলি ঠোঁটের এক কোণে হালকা হাসি ফুটালেও চোখে সেই কাঁপন আর রক্তের উত্তেজনা স্পষ্ট। তারপর কোহলি শীতল কণ্ঠে বলে, আপনি কি আমাকে শেষ করবেন মিস্টার এরিক আবরার খান? আমি আপনাকে শেষ করার জন্য এখানে এনেছি। আমি শুধু চাই আপনার জীবন নিতে, কারণ তাতেই আমার শান্তি। আপনার কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হলো এটা। আপনি কি আমাকে বোকা ভেবেছেন যে এই আংটি হাতে আমি এমনি এমনি রেখেছি? না, আপনাকে এত দূর আনার জন্য, কারণ আপনি আমার হাসি খুশি ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছেন, আমার খুশি কেড়ে নিয়েছেন, তাও এই গির্জা থেকে। তাই এই জায়গাটাই বেছে নিলাম আপনাকে শেষ করার জন্য। প্রস্তুত হন মিস্টার মাফিয়া কিং আবরার খান। কোহলির কথা শুনে আবরার বিস্মিত হয়ে বলে, মানে কে তোমার ফ্যামিলি? আর তুমি বা এই গির্জায় কি করছিলে? আর আমি কবে তোমার ফ্যামিলিকে মেরেছিলাম? কোহলি তীক্ষ্ণ চোখে আবরারের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমার মা ছিল আইসল্যান্ডের তুষারের মতো ফর্সা, আর চুল সাদা আর সোনালি মিশ্রিত। আর বাবা বাংলাদেশের এক তরুণ প্রকৌশলী, যিনি প্রথমবারের মতো অফিসের কাজে এসেছিলেন আইসল্যান্ডের বরফ ঢাকা দেশে। বাবা বলতো, আইসল্যান্ডে নেমেই মনে হয়েছিল পৃথিবী যেন নিঃশব্দে সাদা হয়ে গেছে। সেই নিঃশব্দ সাদা জগতেই এক বিকেলে এই গির্জার সামনে তার দেখা হয়েছিল আমার মায়ের সঙ্গে। প্রথমে ছিল কেবল এক পরিচয়,
তারপর তা ধীরে ধীরে বন্ধুত্বে গড়ালো। আর একদিন সেই বন্ধুত্ব নরমভাবে গলে গেল ভালোবাসায়। তাদের সম্পর্কটা সহজ ছিল না। আমার মা ছিল খ্রিস্টান আর বাবা মুসলিম। দুই বিশ্বাস, দুই দেশ, দুই ভাষা, সব কিছু আলাদা। তবু ভালোবাসার কাছে বাধা বলে কিছু ছিল না। মায়ের বাড়ির সবাই প্রবলভাবে আপত্তি জানিয়েছিল। এক মুসলিমের সঙ্গে বিয়ে অসম্ভব। কিন্তু মা ছিলেন একগুঁয়ে আর ভালোবাসায় বিশ্বাস করে মা পিছিয়ে যাননি। মা সবাইকে উপেক্ষা করে বাবাকে বিয়ে করে। সে এক সিদ্ধান্তে মা ভেঙে ফেলেন বহু প্রজন্মের রীতি আর তৈরি করেন নিজের পৃথিবী। বিয়ের পর দুজন বাংলাদেশে চলে যায়। অচেনা ভাষা, গরম আবহাওয়া, নতুন জীবন। কিন্তু ভালোবাসার উষ্ণতায় ছিল মায়ের আশ্রয়। একটু বলে কোহলি একটু থামে, তারপর আবার বলতে শুরু করে, তাকরিম ভাইয়ার বাবা আর আমার বাবার বন্ধুত্বটা ছিল একেবারে শৈশব থেকে। তারা দুজন একসঙ্গেই বড় হয়েছেন, একসঙ্গে স্বপ্ন দেখেছেন। তাই আমাদের দুই পরিবারের সম্পর্ক ছিল অনেক গভীর। আমি ছোট থেকেই তাকরিম ভাইয়াকে চিনি। আমাদের বাড়িতে তার আসা যাওয়া এতটা স্বাভাবিক ছিল যেন ওনার পরিবারেরই একজন। আর আমাদের বিয়েটা ছোট থেকে ঠিক হয়েছিল। 2 বছর আগে সেই ভ্রমণটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। আমাদের পরিবার, আমি আর তাকরিম ভাইয়া সবাই মিলে এসেছিলাম আইসল্যান্ডে। দেশটা যেন রূপকথার মতো তুষারে মোড়া। রাস্তা, সাদা আকাশ আর নরম নীল আলোয় ঝলমল শহর। সেদিন আমরা এই হালগ্রিমস গির্জায় বাবা আর মা ভেতরে এসেছিল। কি কাজে যেন আমাদেরকে স্পষ্ট করে বলেনি। আর আমি আর তাকরিম ভাইয়া বাইরে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। গির্জার ঘন্টা বেজে উঠেছিল ধীরে ধীরে। আমি মুগ্ধ হয়ে সেই শব্দ শুনছিলাম। হঠাৎ করে একটা তীব্র বিস্ফোরণের শব্দ কানে এলো। মুহূর্তে সব কিছু থেমে গেল। আকাশের রং বদলে গেল। ধুলো আর ধোঁয়ায় ঢেকে গেল চারদিক। আমি চিৎকার করে তাকরিম ভাইয়ার দিকে ফিরলাম। তার মুখে আতঙ্ক আর চোখে অসহায়তা। আমরা দুজনে পাগলের মতো দৌড়ে এসেছিলাম গির্জার দিকে। চারদিকে শুধু ধোঁয়া, আগুন আর চিৎকার। আমি মাকে খুঁজে ডাকতে লাগলাম, মা, বাবা, কিন্তু কোনো উত্তর আসেনি। ভাঙা কাচের টুকরোই, ধোঁয়ায় আর পুড়ে যাওয়া কাঠের গন্ধে আমি তখন বুঝতে পারলাম আমার মা বাবা আর নেই। আমি চিৎকার করে কেঁদেছিলাম। তাকরিম ভাইয়া আমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তাতেই কিছুই থামেনি। আমার পৃথিবী তখন ধ্বংস হয়ে গেছিল। সেই মুহূর্তে আমি শুনেছিলাম এক ভয়ঙ্কর সত্য। লোকেরা বলছিল এই বিস্ফোরণ নাকি কোনো দুর্ঘটনা নয়, একজন মানুষের জন্য করা হয়েছে, একজন শত্রুর উদ্দেশ্যে। আর তারা কি নাম বলেছিল জানেন? এরিক আবরার খান। সেই দিন প্রতিজ্ঞা করি, আপনাকে যেদিন আমি মারতে পারবো ওই দিন আমি শান্তি পাবো। তারপর থেকে আপনার ব্যাপারে তথ্য জোগাড় করতে থাকি। আর ওই দিন ইচ্ছে করেই আমি ক্লাবে গিয়েছিলাম, কারণ আমি আগে থেকে জানতাম আপনি ক্লাবে যাবেন। আমি মনে মনে এটাই চাচ্ছিলাম যেন আপনি আমাকে চয়েস করেন। তাই করেছেন। আবরার এতক্ষণ সব কথা শুনলো, বাট লাস্টের কথার জন্য প্রস্তুত ছিল না। ভীষণ হাসি পেল, তবু হাসলো না। গম্ভীর মুখে বলল, আমার নাম শুনেই মনে করলে আমি বোম মেরেছি এখানে? আপনি না মারলে কেন আপনার নাম মানুষ বলবে? চলো বউ, বাড়ি যাই, তোমার শাস্তি এখনো বাকি। বলে কোহলির হাত ধরে, সাথে সাথে অপর হাত তাকরিম ধরে ফেলে। ও আমার ফিউচার ওয়াইফ, ছাড় ওকে। তোর ফিউচার আর আমার বর্তমান ওয়াইফ? কোহলি দুইজনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর আবরারের দিকে তাকিয়ে বলল, আমি আপনার সঙ্গে যাব না। আপনাকে আমি শেষ করে দিব, কারণ এটাই আমার জীবনের লক্ষ্য। কথাটা শেষ করে কোমর থেকে বের করলো কাটা ডানায় ঝনঝন করে ঠাসা একটি ছুরি। আবরার তা দেখে বাঁকা হেসে মনে মনে বলল, মেয়েটা কি জানে এই সব করে নিজের বিপদ নিজেই বাড়াচ্ছে? কোহলি ছুরিখানা যখনই আবরারের পেটে ঢুকাবে ঠিক তখনই আবরার ওর হাত ধরে পেছন দিক থেকে মুচড়ে ধরল। একটি নীরব পুঙ্খানুপুঙ্খ গতিতে ঠিক তখনই তাকরিম এগিয়ে আসতে নিলে আবরার ফেটিক্স বলে চিৎকার দেয়। সাথে সাথে ফেটিক্স সহ 10 জন বডিগার্ড গির্জার ভেতরে আসে। আবরার রাগী কণ্ঠে বলে, শালারে বেঁধে ফেল। আবরারের আদেশ দিতে দেরি হয়, কিন্তু তা পালন করতে দেরি হয় না। 2 জন বডিগার্ড, কালো পোশাক, গলার কাছে মোটা রেডিও, চোখে গাঢ় ল্যান্স, এক নিমিষে তারা তাকরিমের 2 দিক থেকে
ঝাঁপিয়ে পড়ল। সে বুঝে ওঠার আগেই হাত দুটো পেছনে মুচড়ে ধরা পড়ল, কাঁধের পেশিতে টান পড়ে মুখ দিয়ে হালকা একটা আর্তনাদ বেড়ে এলো। ছাড়। আবরার, এটা কি করছিস তুই? তাকরিম গর্জে উঠল, কিন্তু সেই গর্জন গির্জার গম্বুজে গিয়ে নিঃশেষ হয়ে গেল। বডিগার্ডরা পাথরের একটা পিলারের সাথে তাকরিমকে ঠেলে দিল, হাত পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল। খসখসে রশির শব্দ ছড়িয়ে পড়ল গির্জার নিস্তব্ধতায়। প্রতিটা গীতে যেন প্রতিশোধের সুর। কোহলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো স্থির, ঠোঁট কাঁপছে। আপনার থামুন প্লিজ, এটা ঠিক হচ্ছে না। আবরারের চোখে অদ্ভুত এক স্থির আগুন জ্বলছিল, মুখে ঠোঁটের কোণায় হালকা হ্যাচকানো হাসি, কিন্তু সেই হাসি ভয়ঙ্কর দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।